গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালবেলা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি আছি মোটামুটি। তো সকালে উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে, 9:30 জল এসেছিলো, ভরা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার, আমার হাজব্যান্ড কিন্তু পুজো করতে যাবে, একটু চাপে আছে। ঠিক আছে, তো দেখো তোমরা, ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, উঠোনটাকে কিন্তু আজকে কালকে রাত্রে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলো আমার হাজব্যান্ড, সেটা আবার সকালবেলা ভালো করে ধুয়ে দিয়েছে, বুঝেছো? একটু শেওলা কেটেছে, তাও পুরোটা কাটেনি। জামা কাপড়গুলো আপাতত দিয়েছি, ঠাকুরের আশীর্বাদে আজকে যদি একটু রোদ ওঠে তাহলে আশা করছি শুকিয়ে যাবে। অনেক জামা কাপড় রয়েছে, গাছের ফুলটুলও তোলা হয়নি, দেখতেই পাচ্ছ। জামা কাপড় কিন্তু একদম মে মাথা থেকে শুরু করে রয়েছে। এ দেখো আমার গাছের ফুল এখনও তোলা হয়নি, গাছের ফুলগুলো তুলতে হবে, আজকে অনেক ফুল ফুটেছে। ঠিক আছে, এখানে জামা কাপড় মেলা রয়েছে, পুরো একদম 2-3 দিনের জামা কাপড়, একবারে এখান থেকে শুরু করে একদম এদিক দিয়ে পুরো মেলা। ঠিক আছে, দেখো আমার গাছে এখনও ফুলটা তোলা হয়নি, দেখতে পাচ্ছ তো, গাছে ফুল ফুটে রয়েছে। দেখো এখনও ফুল টুল কিছুই তুলিনি, দেখতে পাচ্ছ কত টগর ফুল ফুটে আছে, কত ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ তো তোমরা। তো দেখো কত টগর ফুল ফুটে আছে, কত ফুল ফুটে আছে, দেখো টগর ফুল, দেখতে পাচ্ছ? ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে, দেখো ফুল ফুটে আছে। জবা, বাবারে জামা কাপড়ের মধ্যে ঢুকে পড়েছিলাম। দেখো জবা ফুলগুলো ফুটে আছে, এখনো পর্যন্ত গাছের ফুল তোলা হয়নি, ফুলগুলো তুলবো আস্তে আস্তে। জামা কাপড় একদম এই মাথা থেকে মেলা, 2-3 দিনে জামা কাপড় মেলা রয়েছে। আজকে রোদ উঠেছে, আশা করছি শুকিয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা, যেটুকু পারবো কাজকর্ম দেখাবো। শরীর খুব একটা ভালো নেই। হ্যাঁ, এই দেখো গাছের ফুল ফুটে রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ধূপ ধরানো হয়ে গেছে, ওইদিকে জল ভরা হয়ে গেছে। এখানটা আমার হাজব্যান্ড বললাম ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিল, এটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। খানিকটা শ্যাওলা উঠেছে, এখনও আছে। আমি কিন্তু এখানেও ধূপ ধরিয়ে দিয়েছিলাম, তো এটা তো নিভে গেছে, অনেকক্ষণ আগে আমি উঠেছি। ঠিক আছে, আজকে জারটা একটু পরিষ্কার করে দেবো, জলটা পরিষ্কার করে দেবো। তো আমার হাজব্যান্ড এখন কিন্তু বেরোচ্ছে। তুমি যাচ্ছ? এখন কিন্তু পুজো করতে যাচ্ছে না, এখন কিন্তু ও পুজো করতে যাচ্ছে না, পুজো করতে যাবে দুপুরের দিকে। আজকে কিন্তু ভাদ্র মাসের প্রথম শনিবার, তোমরা জানো ভাদ্র মাস পড়ে গেছে, প্রথম শনিবার। আজ থেকে পুজো স্টার্ট হলো, প্রত্যেক শনিবার করে পুজো করতে হবে ওকে। আজ থেকে কিন্তু ও একদমই কিছু খাওয়া দাওয়া করবে না, নিচলায় থাকবে বলতে গেলে। ভাদ্র মাসের শনিবারে ও কিচ্ছু খায় না। ঠিক আছে, তো যাই হোক, শুধু চা খেয়েছে, আর ও তো চাই খায়, জানো তোমরা। তো যাই হোক, ও এখনও বেরোবে না, ও পরে বেরোবে, 2-2:30 নাগাদ ও বেরিয়ে যাবে। ঠিক আছে, আসতে অনেক রাত হবে আজকে, যেহেতু শনিবার আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। সবাইকে ওয়েলকাম করে দিলাম, গুড মর্নিং বলে দিলাম। 9:30 জল টল এসছে, কাজ হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সারবো। আজকে রান্নাবান্না খুব একটা হবে না, ঠিক আছে, আমার একার জন্যে। দেখি কি করি, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো আমি এখন একটু চা খাবো, একবার চা খাওয়া হয়ে গেছে, আরেকবার একটু চা খাবো, তারপর বাকি কাজগুলো করব, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জামা কাপড় মেলতে, জামা কাপড়গুলো মেলে নেব। জামা কাপড়গুলো মেলে, হালকা হালকা রোদ উঠেছে, এখনই মেলে দেবো, নাহলে আবার কখন বৃষ্টি নেমে পড়বে। আজকে তো অবস্থা খুব খারাপ, কখনো বৃষ্টি নামছে, কখনো রোদ উঠছে, এরকম। রোদ ভালোই উঠেছিল সকালবেলা, পরের দিকে আবার বৃষ্টি নেমেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে অন্য কাজ করব। জামা কাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে। আর কি বলো তো, মানে আমার না, যেহেতু নিচে ঘর, একবার মানে এই জল কাদায় হেঁটে 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 এটা না, আর জানো তো ওই ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন যে উঠোনটা এখনও পিছলা ভাবটা কাটছে না, মানে বৃষ্টিটা কমছে না, এই জন্যে। ঠিক আছে, তো দেখতে থাকো, আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বন্ধুরা চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। বাইরে জামা কাপড়গুলো ঘরে মেলেছিলাম, যেগুলো ভিজে ভিজে রয়েছে, আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে তুলে
আমি আবার ভাঁজ করে নিচ্ছি। ঠিক আছে, জামা কাপড় ভাঁজ করে আলনায় একবারে গুছিয়ে রাখছি, কেননা একবার বিছনায় রাখবো আবার আলনায় রাখবো। জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বিছনা তুলতে। বিছনাটা তুলে নেব। মশারিটা আগে ভাঁজ করে নিয়ে, বালাপোষটা ভাঁজ করে নিয়ে বিছানাটা তুলে নেব। বিছানা তুলে তারপর বাকি কাজটা সারবো। হ্যাঁ, তো দেখতে থাকো। বিছানা তুলতেও সময় লাগে, আমি একটু স্পিড করে দিয়েছি, যেহেতু বুঝতেই পারো যে এত আস্তে হলে পরে কথা বলতেও টাইম লাগে, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যায়, তাই জন্যই আর কি করে দিলাম। ঠিক আছে, বিছনা তোলা হয়ে গেল। এই ঘরে বিছনা তোলা কমপ্লিট। পাশের ঘরে বিছনা তুলতে এসেছি। পাশের ঘরে বিছনাটা করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, টান টান করে নিলাম। চাদরটাও ভালো করে পেতে নিলাম, সুন্দর করে পেতে ভালো করে টান টান করে বিছনা চাদরটা পেতে নিলাম, পেতে ঝেড়ে নিলাম, হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বন্ধুরা বাসন গুছাতে। বাসনগুলো যে মাজা হয়েছিল, উবুর করা ছিল, সেগুলোকে নিয়ে সুন্দর করে বাসনের র্যাকের মধ্যে গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো। জল ঝরানো হয়ে গেছে বাসনের, আমি জল ঝরাতে দিই, তোমরা জানোই। তো বাসন রাখা কমপ্লিট। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে, তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নেব। ঠিক আছে, তো দেখতে থাকো। ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ওপাশের ঘর ওপাশের ঘর ঝাড় দিয়ে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেব। পাতা পড়েছিল, উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। ঠিক আছে, উঠোন ঝাড় দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল, স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। জপ করাও কমপ্লিট হয়ে গেছে আমার। ঠিক আছে, আমার যে গাছে যেটুকু ফুল ফোটে আমি সেটুকু দিয়ে ঠাকুরকে সন্তুষ্টভাবে পুজো দিতে পারি। কারো গাছে ফুল চুরি করার দরকার আমার পড়ে না গো। ঠিক আছে, তোমরা দেখো এখানে যে কটা ফুল আছে, কোনো ফুল কারোর গাছে চুরি করা ফুল না, আমার নিজের গাছেরই ফুল। ঠিক আছে, দেখো নিচের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও বেরিয়েছে 2:30 নাগাদ, ও বেরিয়ে চলে গেছে পুজো করতে। আমি পুজো টুজো দিয়ে টিয়ে এই বৃষ্টি দেখো, সকালবেলা কী সুন্দর রোদ উঠেছে। এই সব জামা কাপড় আমি বাইরে মেলে দিয়েছি, আমি জানি যে বেশ শুকিয়ে যাবে, একটু শুকিয়েও এসেছিলো, বেশ ভালোই শুকিয়ে গেছিলো। আমি বললাম আরও কিছুক্ষণ থাকুক, তারপরে তুলবো। ঠিক আছে, 12:30 জল আসবে যখন, তখন তুলে ফেলবো। যখন রোদ উঠেছে দেখলাম, তখন মনে হলো কি বালিশগুলো একটুখানি রোদে দিই, কেমন যেন একটা ড্যাম্পোড়া ড্যাম্পোড়া গন্ধ পাচ্ছি বালিশগুলো থেকে। তাই ভালো বালিশগুলোকে একটু রোদে দিই। ঠিক আছে, তো দুটো চেয়ারে আমি বালিশ, কোল বালিশ ঘরে দুটো রোদে দিয়েছি। কিছুক্ষণ আগে আমি বসে থাকলাম, তখনও দেখি রোদ রয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি গেলাম, গিয়ে রান্না করতে গেছি, রান্নার ওখানে রান্নার কাজ করছি। হঠাৎ করে দেখি মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারে। আমার বালিশ ঠালিশ সব ভিজে গেছে, জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো অর্ধেকটা, সেটাও পর্যন্ত ভিজে গেছে, সব শেষ আমার আজকে। দেখো তোমরা, ওটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, ওটা একটু খেয়ে উঠতে পারিনি, ওটা একটু পরে খাবো, বুঝতে পেরেছো তো। আর এই দেখো আমার ফ্রিজটার ওপরে কি অবস্থা, এটা পুরো ছিঁড়ে ফিরে গেছে, বুঝেছো তো। এটাকে একটা নতুন কিনে আনবো, এটাকে চেঞ্জ করে ফ্রিজটার ওপরটা পরিষ্কার করব। কি জঘন্য অবস্থা দেখো ফ্রিজের ওপরটা, দেখতে পাচ্ছ তো, বিচ্ছিরি অবস্থা। এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখান থেকে এখন বালিশ নিয়ে যাব, এখান থেকে আমি দুটো বালিশ নেব, বালিশের মধ্যে ওয়ার ভরে তারপর আজকের দিনটা মাথায় দিতে হবে, কেননা ওই বালিশগুলো একদম ভেজা, ওটা কড়া রোদে না ফেললে মাথায় দেওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এবার একটুখানি রেস্ট করি, তারপর আবার ইভিনিংয়ে আসবো। ঠিক আছে, চলো। আজকে কিন্তু ভাদ্র মাসের প্রথমবারের দিন। হ্যাঁ, তো দেখতে থাকো ভিডিওটা, আসছি ইভিনিংয়ে। যদি মাল আসে মাল করতে হবে, আর যদি না আসে বক বক করতে হবে তোমাদের সঙ্গে। আর শরীরটা ঠিক নেই না, গা হাত পা ব্যথা করছে, খালি কামড়াচ্ছে, চিবাচ্ছে গাটা, এই হাত ফাতগুলো, গা, শরীর টরিগুলো পুরো চিবাচ্ছে, মনে হচ্ছে করে কামড়াচ্ছে, পুরো মানে চিবাচ্ছে, বুঝেছো তো। শরীরটা এতটাই খারাপ, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। দেখা যাক, ঠিক আছে, চলো দেখতে থাকো। সবসময় রোগের কথা বলা ভালো না, চলো দেখতে থাকো, পরে আসছি। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যের প্রদীপ দেখতে খুব ভালো লাগে, প্রদীপ ধূপকাঠি দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। ওপরে সন্ধ্যে দিয়ে, নিচের ঘরে সন্ধ্যে দিয়ে, তারপরে জল টল ভরবো, জল ভরার কাজগুলো কমপ্লিট করব। ঠিক আছে,
তো যে বালিশগুলো ভেজার কথা বলছিলাম সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে, কোন বালিশগুলো আমি ভেজার কথা বলেছি। ঠিক আছে, তো যাই হোক, সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। নিচের ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট। কি ভালো লাগে না সন্ধেটা। গাছটা আজকে কিন্তু পরিষ্কার। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধে দেওয়া, জল ভরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চাটা করলাম, করার পর এখন এসছি, চা নিয়ে আসলাম। তোমাদের কাকা কিন্তু এখনও আসেনি, ওর আসতে কিন্তু লেট হবে। তো চাটা নিয়ে চলে এলাম, চা খাই। আজকে চায়ের সাথে একটা রুটি নিয়ে এসেছি, রুটি খাবো চায়ের সাথে একটা রুটি। কেন সন্ধ্যাবেলা বিকেলে তো দুপুরে তো কাউনে চাল খেয়েছি। আজকে শরীরটা খারাপ লাগছিলো, জ্বর জ্বর লাগছিলো ভীষণ। ঘরে ওষুধ নেই বলে খাইনি, উঠতে পারছিলাম না, মাথাটা এত যন্ত্রণা করছিল, এত শরীরটা খারাপ লাগছে, আমি উঠতে পারছি না। 7টা 10-এ উঠেছি, ভাবছি 7টা 10-এ উঠে ভাবছি কি মা আমার তো জল এসছে, আমি জল ভরতে হবে, আমাকে সন্ধে দিতে হবে। আজকে তো বাড়িতে নেই। তাড়াতাড়ি করে উঠে জল ভরলাম, সন্ধে দিলাম। তারপরে মালিক ফোন করেছে, মাল দিয়ে নিয়ে যাও এসে। আমি যেতে পারছি না, তুমি এসে দিয়ে যাও, ঘর ফাঁকা, আমি যেতে পারবো না। তারপরে মালিক এসে মাল দিয়ে গেল, আমি চা বসালাম, চা করলাম, চা দিয়ে রুটি দিয়ে এখন একটুখানি খাবো। তারপর আজকে ছেলে গেছে ওর বাবার সাথে গ্রামে, ছেলেও গেছে, ছেলে আর ওর বাবা দুজন একসঙ্গেই গেছে গ্রামে। ছেলেটার শরীরটাও খুব একটা ভালো না, আসাম থেকে ঘুরে আসার পর ওরও গলা ব্যথা হয়েছে, গলাটা বসে গেছিলো গান কীর্তন করে টোরে। তো আর গা হাত পাও খুব ব্যথা হচ্ছিলো, তো ওকে ওষুধ খেতে বললাম। ও আবার অ্যালোপ্যাথিক খায় না, জানো তো, আমার ছেলে আবার হোমিওপ্যাথিক খায়। তা আমার ছেলে আবার হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে। খাওয়ার পর এখন শরীরটা একটু ভালো আছে। তাও কি আর রেস্ট নেওয়ার ছেলে, কালকে নাকি নবদ্বীপ চলে গেছিলো, আমাদেরকে বলেনি, জানে যে মা বাবাকে বললে বলবে, মা বাবা আমাদেরকে না জানিয়ে চলে গেছে নবদ্বীপে। তারপরে নবদ্বীপ থেকে এসছে, আজকে আবার ওর বাবার সঙ্গে গেছে গ্রামে, বাবা নিয়ে গেছে সঙ্গে করে, বাবার সঙ্গে গেছে। বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওর বাবা গেছে আজকে টোটো করে, আজকে বাইকে করে যায়নি, গাড়ি করে যায়নি, কেন চাল ফাল অনেক কিছু নিয়ে আসবে তো। আর ছেলেটা গেছে সঙ্গে, ওর বাবা বলছে ভিজিয়ে ভিজিয়ে ছেলেকে নিয়ে যাব না, তো টোটো করে গেছে, আবার টোটো করে আসবে। ঠিক আছে, তো যাই হোক, এখন গেছে, কখন আসবে জানি না, ফোন করলেও এখন ফোন ধরবে না, ফোন কিন্তু সাইলেন্ট মোড করা আছে। তো দেখা যাক, আসুক, তারপরে আসছি। ঠিক আছে, ততক্ষণে ও মাল এসছে, মালটা দেখায়। তো এই মাল এসছে, মানে এই যে কুচির মাল, এই যে কুচির মাল করি আমি এই মাল এসছে, এই মাল করব। এই যে এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে মালিক। এরকম পাথর এরকম পাথর দিয়েছে, এই দেখো চেন দিয়েছে, ফিতে কাটা আছে, আর এখানে পাতা রয়েছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, মাল করি, তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস। তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। তো আজকে কি হয়েছে, সন্ধ্যের পর থেকে, মানে বিকেলের পর থেকে, আমি যেহেতু সকালবেলা একটু বৃষ্টিতে ভিজেছিলাম, তো বিকেলের পর থেকে আমার একটুখানি জ্বর জ্বর চলে এসেছিলো। সন্ধ্যের পর থেকে একটু জ্বর জ্বর এসেছিলো বিকেলের পর থেকে। তো আমি ঘরে যেই খাওয়া দাওয়া করে এসে শুয়েছি, তোমাদেরকে দেখালাম, আমি খাওয়া দাওয়া করে এসে যখন শুয়েছি, হঠাৎ করে মাথা যন্ত্রণা করে শরীরটা এত খারাপ হচ্ছে না, পুরো বেহুশ হয়ে গেছিলাম। 7টা 10-এ বললাম তোমাদের, ঘুম থেকে উঠে ভাবছি কি মা আমার তো জল ভরতে হবে, আমাকে সন্ধে দিতে হবে, আজকে তো বাড়িতে নেই। তো তারপরে তো মালটাল করলাম। এখন কিন্তু জানো কটা বাজে, এখন কিন্তু 1:30 বাজে। এতক্ষণ মাল করলাম, আজকে কিন্তু মালের খুব চাপ হয়েছে। আমার শরীরটা এত খারাপ, আমি এখন মাল নাও করতে পারছি না, যেহেতু এখন আমার টাকার খুব দরকার। আর পুজো সিজন তো, এখন মালটা আমাকে করতে হবে, যার জন্য আমি নাও করতে পারছি না মালিককে, বুঝতে পারছো তো। তো যাই হোক, আগে আমি কমেন্টটা পড়ে নিই, তারপরে কথা বলি। প্রথমে কমেন্ট করেছে আমাকে সান্ত্বনা জানা লিখে বলেছে আমাকে যে আজকের তারিখে দাঁড়িয়ে যে তুমি কি করে তুমি এইসব বিশ্বাস করতে পারো, তাও 8,000 ভাবা যায়। তুমি ভুল করেছো, তোমার ভুলের ক্ষমা নেই, তোমাকেই মাসুল গুনতে হবে।
লাভ রেখ দিয়েছে। একদম ঠিকই বলেছো। ভুল আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমি এত বড় একটা ভুল করেছি না, যেটা মাসুল আমাকেই গুনতে হবে। সত্যিই তাই। এত বড় ভুল আমি জীবনে কোনো দিন করিনি গো। মানে মানুষকে বিশ্বাস করেছি ঠিকই, তাদেরকে বিপদে আপদে টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু তারা এখন আমার পেছনে বাঁশ দিচ্ছে। বুঝতে পারছো তো? টাকাগুলো দিয়েছি, কিন্তু তারা টাকা ফেরত দিচ্ছে না। বুঝতে পেরেছো? সে আমার নিকট আত্মীয়ই বলো, ঘরের লোকই বলো, বাড়ির লোকই বলো, সবই সমান। ঠিক আছে? কিন্তু অজানা অচেনা মানুষকে আমি এতটা বিশ্বাস করা আমার উচিত হয়নি। আমি খুব ভুল করেছি, জীবনের সবথেকে বড় ভুল। বুঝতে পারছো তো? যাই হোক, অসংখ্য ধন্যবাদ সান্ত্বনা এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমি খুব স্পষ্টভাষী, যার জন্য আমার তোমার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমাকে অনেক দেখেছি মন্দিরা দিদির ভিডিও, অনেক ভালো লাগতো, অনেক ভালো হয়েছে রান্নাগুলো, সুন্দর ছিল, অনেক ভালো থাকে সব সময় কাকিমা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ওর নাম বোধহয়, আমি ওর নামটা ঠিক বুঝতে পারছি না, যাই হোক ওর নামটা আমাকে বলে দেয়নি। ওর মানে নতুন কমেন্ট করলো আমাকে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা আমাকে আগে অনেক ভিডিওতে দেখেছো, তখন আমি ব্লগ চ্যানেল খুলিনি, এখন আমি খুলেছি। এখন তোমরা এসে আমাকে দেখছো, আমার ভিডিও দেখছো, আমাকে সাবস্ক্রাইব করেছো তার জন্যে, বা আমাকে কমেন্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ গো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে, রিঙ্কু। রিঙ্কু আমাকে কমেন্ট করেছে, কাকিমা শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। সন্ধ্যাটা কি সত্যিই শুভ ছিল? জানি না। যাই হোক, তুমি বলেছো যখন শুভ সন্ধ্যা, তখন এখন তো আর শুভ সন্ধ্যা না, এখন শুভ রাত্রি। অসংখ্য ধন্যবাদ রিঙ্কু এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে যেটা একটা বড় মিস্টেক হয়ে গেছে আমার ক্ষেত্রে, মানে কি বলবো, মানে বিশাল বড় মিস্টেক আমি ভীষণ একটা গিল্টি ফিল করছি এবং ভীষণ আমার মনটা খারাপ হয়েছে। আজকে মৌমিতা এসেছিল আমার বাড়িতে, লিখেছে দেখো এখানে, ও আমার বাড়ি এসেছিল, আর ও যখন এসেছিল আমি তখন মনে হয় ঘুমাচ্ছিলাম। ও আমার বাড়িতে এসে দরজা ঠকঠক করেছে, দুটো ঘরের দরজায় ঠকঠক করেছে, কিন্তু আমি শুনতেই পাইনি। আমি এত বেহুশ ছিলাম ঘুমে, শরীরটা খারাপ ছিল বলে, আমি ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম বলে আমি একদম বেহুশ ছিলাম, আমি শুনতেই পাইনি। ও লিখেছে দেখো যে তোমার বাড়িতে গেছিলাম, তোমার দুটো দরজাতেই ঠকঠক করলাম, কিন্তু তুমি দরজা খুললে না। অনেকবার ডেকেছি সবাই মিলে, কিন্তু তুমি দরজা খোলোনি, শুধু মন্দিরাদির সাথে দেখা করে চলে এসেছি। মানে এটা যে আমার কাছে কী খারাপ লেগেছে। আমি ওকে কমেন্ট করেছি, সরি মৌমিতা, তুমি চলে গেছো অনেক দূরে, অনেক দূর। আমার না খুব জ্বর এসেছিলো গো, আমি শুয়েছিলাম তো ঘরে, পাখা চলছিল, শুনতে পাইনি, খুব ভুল হয়ে গেছে গো। তুমি কি অনেক দূরে চলে গেছো? আমি ভেবেছি কি ও বোধহয় বেশি দূর যায়নি, তাহলে ওকে আবার বাড়িতে ডাকতাম আমি, আমার এত খারাপ লাগছিল। তুমি আবার কবে আসবে গো? আমি কমেন্ট করেছি, আমি রিপ্লাই দিয়েছিলাম ওকে, যে তুমি আবার কবে আসবে গো? আমার এত গিল্টি ফিল হচ্ছে যে তুমি কবে আসবে গো আবার। আমার খুব জ্বর এসেছিলো তো, তাই জন্যে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে পারিনি গো, শুনতে পাইনি, আমার এত খারাপ লাগছিল। ও আমাকে লিখেছিল, হ্যাঁ কাকিমা আমি চলে এসেছি, ঠিক আছে, আবার কোনো দিন দেখা হবে। তুমি মনে হয় বিকেলে স্নান করেছিলে, তোমার দরজার সামনে নাইটি মেলা ছিল, জল পড়ছিল নাইটি দিয়ে। হ্যাঁ, আজকে একটুখানি লেট হয়ে গেছে গো স্নান করতে। কাকিমা তুমি আমার ভিডিওটা কালকে পারলে দেখো, কেন বললাম, ভিডিও দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই তোমার ভিডিও দেখব। তোমার ভিডিওটার নাম বোধহয় মৌমিতা নন্দী ব্লগ, তাই তো? ওকে, ঠিক আছে, আমি অবশ্যই তোমার ভিডিও দেখব। অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি আসার জন্যে, আমাকে ডাকার জন্য। আমি খুলতে পারিনি দরজা, আমি শুনতে পাইনি গো, এক্সট্রিমলি সরি। মানে কি বলে তোমাকে ধন্যবাদ দেবো, আমি ভাবতেই পারছি না যে কেউ, আমার একজন সাবস্ক্রাইবার বা আমার যে একজন ভিউয়ার্স এসেছিলো আমার বাড়িতে। কিন্তু আমার ব্যাড লাক যে আমি আমার হাজব্যান্ডকে আমি বললাম, ও যখন বাড়িতে এসছে তখন আমি বলেছিলাম ওকে, বরকে বললাম যে জানো তো মৌমিতা মনে হয় আমার বাড়িতে এসেছিলো। ও বললো যে হ্যাঁ তুমি এত ঘুমাচ্ছ যে তুমি টেরই পেলে না। আমি বলছি না গো, আমি একদম টের করিনি, আমার জ্বর এসেছিলো, খুব শরীরটা খারাপ ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, শুনতে পাইনি। তো তার জন্য এক্সট্রিমলি সরি মৌমিতা। অবশ্যই তুমি আরেকদিন এসো আমার বাড়িতে নিশ্চয়ই।
এবার থেকে কিন্তু তো সবসময় তো মানুষের শরীর খারাপ থাকবে না, আর সবসময় কেয়ারলেসও থাকবে না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার বাড়ি আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌহা আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি বাগানওয়ালাকে 8,000 টাকা দিয়ে দিলে। আর বলো না গো, যেখানে তোমার নিজের এত আর্থিক কষ্ট, কত মানুষের মান্থলি স্যালারি প্রায় 8,000 টাকা, আর এই টাকাতেই সংসার চলে, এক্সট্রা কোনো ইনকাম নেই। সত্যি গো। আর আমি ধার করে এনে দিয়েছি, তাকে আমাকে 30 তারিখের মধ্যে টাকাটা দিতে হবে। আমার মাথায় কাজ করছে না। মহুয়া আবার কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুরঘর দর্শন করে খুব ভালো লাগলো। হে ঠাকুর, তোমরা আমার কাকিমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। মহুয়া কমেন্ট করেছে, কাকিমা তোমার জ্বর আর তুমি স্নান করলে, তোমার জ্বর তো বেড়ে যাবে। স্নান আজকে বিকেলে স্নান করেছি, বুঝেছো তো? কী যে হচ্ছে আমার, আমি নিজেই জানি না, আমার মাথায় কাজ করছে না গো, ভালো লাগছে না। মহুয়ার একটা কমেন্ট করেছে, কাকিমা শুভ সন্ধ্যা, অনেক লাভ ডেক পাঠিয়েছে। কাকিমা তোমার জ্বর এসেছে, তুমি ডাক্তার দেখিয়েছো কিংবা তুমি জ্বরের ওষুধ খেয়েছো? হ্যাঁ, আজকে জ্বরের ওষুধ খেয়েছিলাম, ওষুধটা খেয়েই ঘুমিয়েছিলাম। ঘুমাবার পর হঠাৎ করে দেখছি কি ফ্যানটা অফ করেই ঘুমিয়েছিলাম। যখন শুয়েছি ফ্যানটা অফ করেই শুয়েছি। আমি চান করেছি তখন কটা বাজে, 3:30 পৌনে 4টে হবে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, আর আমার টিন দিয়ে জল পড়ে, এই জন্য নাইটিটা ভিজে ভিজে রয়েছে, এই জন্য বিকেলের দিকেই হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি যখন শুয়েছি তখন আমি পাখাটা অফ করে শুয়েছিলাম। তারপরে দেখছি আমার গরম লাগছে, মানে আমি হয়তো জ্বরের ওষুধটা খেয়েছি বলে আমার ঘাম দিয়েছিল, তো আমি গরম লাগছে বলে আমি কি করেছি, পাখাটা চালিয়েছি। এবার পাখাটার আওয়াজ আর ঘরের জানলা দরজা বন্ধ ছিল বলে আমি কোনো আওয়াজই শুনতে পাইনি, ঠিক আছে? তার জন্য কিন্তু মৌমিতা যে এসেছে আমাকে নক করেছে দরজায়, আমি সেটাও পর্যন্ত শুনতে পাইনি। তাহলে ভাবতে পারছি আমার শরীরটা কতটা খারাপ। এরকম কিন্তু আমার কখনো হয় না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানু আমাকে কমেন্ট করেছে, মানু ঘোষ, দিদিভাই এই সময়টা একদিন পার হবেই, এটাই তোমাদের কাছে আশা করছি, ভগবানের কাছে আশা করছি যেন এই সময়টা আমার পার হয়ে যায় খুব তাড়াতাড়ি। জানি না কী সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কি হবে পরবর্তীকালে আমার সঙ্গে আমি জানি না। অসংখ্য ধন্যবাদ মানু এত সুন্দর কমেন্ট করার জন্যে। শর্মিলাদি আমাকে কমেন্ট করেছে, বোন তোমার কথা শুনে খুব খারাপ লাগলো, মানুষ এত চিটিংবাজ, ওর কোনো দিনও ভালো হবে না, লোক ঠকিয়ে কেউ বড়লোক হয় না, তুমি ঠাকুরেরকে ডাকো যেন সত্যি যেন শাস্তি পাক, মন খারাপ করো না। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আয়ুষী দাস বলেছে, খুব ভালো লাগে যখন তুমি সবার নাম নিয়ে কমেন্ট পড়ো, ভেরি কিউট তুমি। থ্যাংক ইউ সো মাচ আয়ুষী এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আয়ুষী একটা কমেন্ট করেছে, মাই সিম্পল লাইফস্টাইল, এটা কণিকার চ্যানেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কণিকা। আমি না চ্যানেল দেখি না তো, মানে আসলে ব্লগ চ্যানেলগুলো আমার খুব একটা দেখা হয় না, তো আমি ঠিক জানি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে একজন আমাকে কমেন্ট করেছে, আমার এনার কমেন্টগুলো না কেমন অবাস্তব লাগলো। এগুলো যে উনি আমাকে যে ব্লেমগুলো করেছে সেগুলো একটাও আমি করি না, ঠিক আছে? ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, কী নাম কী জানি ওনার। যাই হোক, উনি আমাকে কমেন্ট করেছে, তুমি নাকি মন্দিরাদির ফুল অবধি চুরি করে পুজো দাও, ছি ছি ছি, এমন করলে ভগবান রুষ্ট হবেন। আচ্ছা, তুমি নাকি মন্দিরা হিংসা করো তার উন্নতি দেখে, তোমার নাকি জ্বলে যায়, তাই তো মন্দিরা বলে যাচ্ছে। ছোটো মা, তুমি এমন ভাবতেই পারছি না। মন্দিরের সাথে তুমি কথা বলো না কেন? তোমার নাকি খুব গরম বেড়ে গেছে। ছোটো মা, আজ তোমাকে একটা কথা বলতেই হবে। আচ্ছা, এটা গেল একজনের কমেন্ট। আরেকজন লিখেছে, রেশমা লিখেছে, চরিত্রহীন মেয়ে মানুষ মন্দিরার সংসার ভাঙতে চেয়েছিল। এবার আমি কিছু কিছু কথা বলি। প্রথম কথা, যে আমাকে লিখেছে আমি কারো কাছে ফুল চুরি করি, কারোকে দেখে আমি হিংসা করি, সে নাকি চারিদিকে বলে বেড়াচ্ছে, তো সে অন ক্যামেরায় এসে বলছে না কেন? সে অন ক্যামেরায় এসে বলুক,
যে আমি তার গাছের ফুল চুরি করি, তাকে দেখে হিংসে করি, কি আর কি বলেছে, ও আমি তার সাথে কথা বলি না, আমার নাকি খুব গরম বেড়ে গেছে, ঘ্যাম বেড়ে গেছে। প্রথম কথা বলি, আমার ব্লগ তুমি দেখো না, ঠিক আছে? আমার ব্লগগুলো দেখবে। আমার ব্লগ যারা দেখেন না, শর্মিলা বলো, মহুয়া বলো, মানু বলো, আয়ুষী বলো, বর্ণালী বলো, তারপরে শান্তনা বলো, আর কার নাম বলো, প্রচুর নাম আছে, প্রচুর নাম, শর্মিলা দি বলো, তারপরে ধরো এখন যারা নতুন নতুন কমেন্ট করছে তাদের কথা বলছি, তারা আমার ব্লগ দেখে। আমার গাছে না আমি প্রত্যেক দিন ফুল তুলি, ঠিক আছে? আমিও তুলি, আমার হাজব্যান্ডও তোলে। আমার ঠাকুরঘরে আমি রোজ পুজো দিই। আমার ঠাকুরঘর ফুল দিয়ে ভরা থাকে, আমার গাছ ফুল দিয়ে ভরা থাকে, আমার গাছের ফুল। তোমার কাছে একটা রিকোয়েস্ট রইল, তুমি আমার আগের ভিডিওগুলো একটু দেখো, ঠিক আছে? তুমি আমার আগের ভিডিওগুলো দেখো তো, যে আমার গাছে কত ফুল ফোটে আর তার গাছে কত ফুল ফোটে, এটা একটু দেখো। আমাকে প্রয়োজন আছে কারো কাছ থেকে ফুল তোলার? একটু দেখো, বেশি দিন পিছাতে বলবো না। তুমি 1 মাস আগের ভিডিও দেখো, 1 মাস আগের ভিডিও দেখো, বা 2 দিন আগের ভিডিও দেখো, কালকের ভিডিও দেখো, দেখো তো যে আমি কত ফুল তুলেছি গাছ থেকে, কত ফুল তুলেছি গাছ থেকে। আমার কি অন্য কারো গাছে ফুল তোলার দরকার আছে? কালকের ভিডিওতে, এটা তো গতকাল পোস্ট হবে, পরশুদিনকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো, যদি বৃষ্টি না পড়ে, যে আমার কত গাছে কত কত, মানে এর আগে আমি প্রচুর দেখিয়েছি যে আমার কত গাছে কত ফুল ফুটে আছে। আমার কারো গাছ থেকে ফুল তোলার কোনো প্রয়োজনই পড়ে না, আমার গাছ থেকেই লোকে ফুল নিয়ে যায়। আগে যখন আমার জবা গাছটা তো আমি এখন কেটে ছোট করে দিয়েছি, আমার জবা গাছটা যখন আরও বড় ছিল না, আরও ফুল ফুটতো, তখন আমার যে বলেছে না যে আমি তার গাছ থেকে ফুল চুরি করেছি, তার শাশুড়ি এসে আমার গাছ থেকে ফুল নিয়ে যেত মায়ের মন্দিরে পুজো করার জন্যে। মানে আমাদের বাড়িতে যে মন্দির রয়েছে, করুণাময়ী মন্দির, সেই মন্দিরে পুজো করার জন্য তার শাশুড়ি এসে আমার বাড়ি থেকে ফুল নিয়ে যেত, মানে আমার মেজো যা আমার কাছ থেকে ফুল নিয়ে যেত। কিন্তু এখন যেহেতু গাছটা কেটে দিয়েছে, ফুলটা কম ফুটছে, তাই জন্য ও এখন আসছে না, বুঝেছ? আর আমার বড় যার কাঞ্চন গাছ রয়েছে, ঘিয়ে কাঞ্চন, যেটা তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছি, যে ওই কাঞ্চন ফুল আমার বড় যা দেয়। তোমাকে এটা রিকোয়েস্ট করব, তুমি আমার আগের ভিডিওগুলো দেখো, দেখলে পরে বুঝতে পারবে যে আমার নিজের গাছেই কত ফুল ফোটে, আমি লোকের কাছ থেকে ফুল তুলতে যাব কেন? আর আমার গাছ যখন ছিল না, যখন আমি ওপরে ছিলাম না, যখন আমার গাছ ছিলও না, তখন আমি কারো কাছ থেকে ফুল তুলতাম না। কারণ কি, আমি ফুল কিনেই পুজো করতাম। আর আমি যদি দুমুঠো ভাত খেতে পারি, যদি আমি সবজি কিনতে পারি, যদি আমি মাছ কিনতে পারি, যদি আমি এটা কিনতে পারি, ওটা কিনতে পারি, আমি দুটো ফুল কিনেও ঠাকুরকে পুজো দিতে পারবো। চুরি করার কোনো দরকার পড়ে না। আর যদি ফুল তুলতেই হয়, জিজ্ঞেস করেই ফুল তুলবো, ঠিক আছে? চুরি টুরি আমার দ্বারা হয় না। এই গেল তোমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ও তার মধ্যে আবার ছি ছি ভগবান রুষ্ট হবেন, তাই নাকি? এত চিন্তা করো না গো আমাকে নিয়ে, আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। যাকে নিয়ে ভাবছো তাকে নিয়ে ভাবো, তাহলেই হবে, আমাকে নিয়ে ভাবার দরকার নেই। আচ্ছা, আরেকটা বলেছো তো আমি নাকি তাকে হিংসে করি। কী হবে তাকে হিংসে করে? কোনো লাভ আছে? কি হবে তাকে হিংসে করে? আমার কোনো লাভ আছে কি? আমাকে কোনো প্রফিট হবে? কি হবে তাকে হিংসে করে? তার এত টাকা আছে, এত ইয়ে আছে, একসময় তো কিছু ছিল না, তখন তো আমি ওকে অনেক সাহায্য করেছিলাম। একবারে বলে? সে বলে না, তার হাজব্যান্ড বলে? কেউ বলে? একসময় তো কিছু ছিল না, তখন তো আমি অনেক সাহায্য করেছি তাদেরকে, জিজ্ঞেস করে দেখো তো একবার। আর তাকে হিংসে করে আমার কোনো লাভ নেই গো, কী হিংসে করবো? ওই হিংসে টিংসে আমার দ্বারা আসে না। আমি কি জানো তো, আমি চাই আমি নিজে উপার্জন করে নিজের ক্ষমতায় দাঁড়াবো, কাউকে হিংসে করে আমার লাভ নেই। আমি ওকে হিংসে করলে আমার কী হবে জানো তো? আমার নিজের শরীরকে নিজে কষ্ট দেওয়া, নিজের মনকে নিজে কষ্ট দেওয়া, আমি এসবে বিশ্বাসী না। ওকে হিংসে করে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? আমি চাই আমি নিজে ইনকাম করে নিজে প্রতিষ্ঠিত হব,
এটাই সারা জীবন তাই চেয়েছি, ঠিক আছে? কাউকে হিংসে ফিংসে করার মতন সময় আমার নেই। আগে যেমন নিজের সন্তানকে নিয়ে, নিজের স্বামীকে নিয়ে, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতাম, এখন নিজের সন্তানকে নিয়েও ব্যস্ত আছি। নিজের সন্তান যতই আমার বাড়িতে না থাকুক, তবু তাকে নিয়ে একটা টেনশনে থাকি। সে বাইরে থাকে, তার শরীর অসুস্থ হয় না কি হয়, তার কী প্রবলেম, কী দরকার, সেটা নিয়ে থাকি। নিজের হাজব্যান্ড অসুস্থ, তাকে নিয়ে থাকি। আমি নিজে অসুস্থ, তাকে নিয়ে থাকি। সংসার নিয়ে একটা চিন্তা আছে, আর্থিক প্রবলেম রয়েছে, সেটাকে নিয়েও চিন্তায় রয়েছি। আমি এইসব নিয়ে ব্যস্ত। কাউকে হিংসা করার মতো আমার সময় নেই, অত টাইম নেই, অত সময় নেই, ঠিক আছে? যার কাছে সময় আছে, যারা বসে বসে এইসব চিন্তা করার মতন টাইম আছে, তারাই করে। আমার কাছে অত সময় নেই গো, এসব ফালতু সময় নেই, ঠিক আছে? আর কথা বলি না কেন, আমার খুব গরম বেড়ে গেছে। কোন দিক দিয়ে গো? কিসের গরম? কিসের গরম? গরম বলতে কি বোঝাতে চাইছো? অহংকার? কিসের অহংকার? আমার কোনো অহংকার নেই। আমার যদি অহংকার থাকতো না, তোমার এই কমেন্টগুলো পড়তামই না, অ্যাভয়েড করে যেতাম। দরকার নেই এরকম সাবস্ক্রাইবারের, দরকার নেই এরকম ভিউয়ার্সের, অ্যাভয়েড করে যেতাম। তোমাদেরকে পুছতামই না যদি আমার অহংকার থাকতো, কিন্তু আমার সেটা নেই। কেন জানো তো? কারণ তোমাদেরকে যা বোঝানো হয় তোমরা সেটাই বোঝো, তোমাদেরকে যা দেখানো হয় তোমরা সেটাই দেখো, সেটা ঠিকঠাক বিচার করো না, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় দোষ। মুখের কথায় বিশ্বাস করবে না, চোখে যেটা দেখবে সেটা বিশ্বাস করবে। দেখো, এখানে যে আরেকজন বলেছে না যে আমি এই চরিত্রহীন, এইহীন, কী প্রমাণ আছে গো? কী প্রমাণ আছে? চেনো তুমি আমাকে? তুমি আমার বন্ধু ছোটোবেলাকার? না বিয়ের পরে তোমার সাথে, বিয়ের পরে তুমি আমার প্রতিবেশী? না তুমি আমার ঘনিষ্ঠ কোনো রিলেটিভ? কে তুমি? তুমি আমাকে চেনো, জানো? কী করে তুমি আমার ওপর এত বড় একটা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছ চরিত্রহীন একজনের কথাতে? কী প্রুফ আছে? কী প্রুফ আছে তোমাদের কাছে? কাউকে কিছু বলার আগে আগে দেখবে, ঠিক আছে? কারো কথায় কিছু বিশ্বাস করবে না, আগে নিজের চোখে দেখবে যে সেই কাজটা সে করছে কি না, তারপরে কাউকে দোষারোপ করবে, ঠিক আছে? দেখো, তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো না, তারাও কিন্তু আমার কাছে খুব প্রিয় একজন ভিউয়ার্স। জানি না তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো কি না, যদি করে থাকো তাহলে আমার খুব প্রিয় একজন সাবস্ক্রাইবার আর খুব প্রিয় একজন ভিউয়ার্স। কেন জানো তো? যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে না, অনেকেই আছে যারা নেগেটিভ কমেন্ট করে যে তোমার এই জিনিসটা ঠিক না, তোমার ওই জিনিসটা ঠিক না, তোমার এটা ঠিক করতে হবে, ওটা পাল্টাতে হবে, এরকম কমেন্ট করে। মানে আমাকে শিক্ষা দেয় যে তোমাকে, আমি যেহেতু নতুন ইউটিউব প্ল্যাটফর্মে মানে সোশ্যাল মিডিয়ায় এসেছি, তো তারা আমাকে শিক্ষা দেয় যে তোমাকে এই জিনিসগুলো করতে হবে, তাহলে তুমি কিন্তু ঠিকঠাক থাকতে পারবে সোশ্যাল মিডিয়ায় যেহেতু এসেছো, ঠিক আছে? আমি কিন্তু সেগুলো করার চেষ্টা করি। আর তোমরা যারা এইসব বিষয়ে কথা বলছো, দেখো, কথা বলতে গেলে, বাড়তে গেলে অনেক বাড়ে। আমি কিন্তু সেই কথাগুলো বাড়াতে চাইছি না, কেন? বাড়ালে কিন্তু অনেক কিছু বলা যায়, অনেক কিছু। কেঁচো করতে গেলে কেউটে বেরোবে, বুঝতে পারছো তো? আমি এইসবের মধ্যে থাকতে চাই না অ্যাকচুয়ালি, এসব ঝামেলার মধ্যেই থাকতে চাই না। নাহলে না, আমি যেদিনকেই আমি ব্লগ স্টার্ট করেছি, যেদিন আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকেছি না, সেদিনকেই কিন্তু আমি চ্যানেল খুলেই কিন্তু আমি সমস্ত কিছু গড়গড় করে বলে দিতে পারতাম, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা কী। কারণ আমি এসবগুলো করতে চাই না, কারণ আমি নোংরা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, পরিষ্কার কথা। যারা আমার নামে দোষারোপ করছে তাদেরকে জিজ্ঞেস করো যে তাদেরকে একসময় আমি কোনো সাপোর্ট, মানে মেন্টালি, ফিজিক্যালি সাপোর্ট করেছিলাম কি না তাদের প্রবলেমের সময়, যখন তারা সোশ্যাল মিডিয়ায় আসেনি, তাদের যখন আর্থিক প্রবলেম চলছিল, সেই সময় তাদেরকে আমি কোনো সাপোর্ট করেছিলাম কি না, বা তাদের যখন বেবি হয়েছিল তখন তাদেরকে কোনো সাপোর্ট করেছিলাম কি না, এটা জিজ্ঞেস করে দেখো। এখন যদি তারা যদি ভুলে যায়, কিছু করার নেই। কথা বললেই কথা বাড়বে, আমি কথা কিছু বলতে চাই না, ঠিক আছে? আর একটাই কথা বারবার বলবো, কারো কথার উপর ভিত্তি করে কোনো কিছু চিন্তাভাবনা করবে না,
যেটা চোখে দেখবে বিশ্বাস করবে সেটাই। কেউ যদি আমাকে বলে দিল যে জানো তো ছোটো মা কিন্তু ভালো না, ছোটো মার থেকে সাবধান, ছোটো মার থেকে দূরে থাকো, বলে দিল, কিন্তু তুমি কি সত্যিই দেখেছো ছোটো মা কিছু করেছে কি না? তুমি কি সত্যিই জানো যে ছোটো মা কিছু করেছে কি না? তুমি কি দেখেছো ছোটো মা এই কাজটা করেছে? তুমি কি জানো যে ছোটো মা এই কাজটা করেছে? শুধু শুধু কী দরকার আছে কাটাছেঁড়া করার? যে ঘটনা ঘটে গেছে ঘটে গেছে, সেই ঘটনাটাকে আমি কাটাছেঁড়া করতে চাইছি না। পরিষ্কার কথা, এই যে তোমরা বলো না মুখ খোলো মুখ খোলো মুখ খোলো, আমি ইচ্ছা করে মুখ খুলছি না। কেন দেখো, তারা এখন ঠিকঠাক মতন সংসার করছে, সংসার করুক। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে? কেউ কারোর সংসার ভাঙতে পারে না, কেউ কারোর সংসার গড়তেও পারো না। আর প্রথম কথা বলতে গেলে কারোর সংসার ভেঙে কারোর লাভ নেই, বিশেষ করে আমার কি প্রফিট আছে কারোর সংসার ভেঙে? কি প্রফিট? আমি তার কাছে কোনো টাকা পয়সা পাবো? পাবো কি? কারোর ক্ষতি করে, কারোর ক্ষতি আমি কেউ তখনই করবে যখন তার কাছ থেকে কোনো প্রফিট পাবে। আমার কি প্রফিট আছে? কি প্রফিট? আমি কি অনেক টাকা পয়সা পাবো? না আমি তার বিনিময়ে কিছু পাবো? কিছু পাবো কি? আমি যখন কিছু পাবোই না তখন শুধু শুধু আমি কেন তাদের, যাই না, এসব কথা নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাইছি না, আমি কথা বলতেও চাইছি না। যারা তোমরা আমাকে কমেন্ট করছো, যদি মনে হয় তোমরা এই ধরনের কমেন্ট আবার করতে পারো, অলওয়েজ ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, সে নেগেটিভ পজিটিভ যেটা আছে সেটাই করো, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কী বলবো, তো যেটা বললাম আমি, অনেক রাত হয়ে গেল, 2টো বাজতে চলেছে, এখন কিন্তু গুড নাইট বলতে হবে, যেহেতু ব্লগটা শেষ করতে হবে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। ন্যাড়া কিন্তু একবারই বেলতলায় যায়, মানে আমার সঙ্গে যে চিট ঘটনাটা ঘটে গেছে সেটা মানুষ একবারই ঠকে, বারবার ঠকে না কিন্তু, ঠিক আছে? তো যেটা ঘটে গেছে, কিছু করার নেই, মনটা খারাপ, সত্যিই খারাপ, বোকার মতো কাজ করেছি। তো একবার ঠকেছি, বারবার তো ঠকবো না, এবার থেকে সাবধান হয়ে গেলাম, ঠিক আছে? তো যাই হোক, আজকে যে কমেন্টগুলো এসছে প্রত্যেকটা কমেন্ট খুবই ভালো কমেন্ট এসছে, ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। তো সবাইকে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আরেকটা কথা কি একটা বলতে যাচ্ছিলাম, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো। আর আজকের মতন গুড নাইট, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে শুভরাত্রি, নমস্কার। একটা ছোট্ট কথা বলতে এলাম, কালকের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওখানে পরে অনেকে কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাইটা একটু দিয়ে নিই। তাইমুর শেখ আমাকে কমেন্ট করেছিল, দুঃখ পেও না, আল্লাহ পরকালে অফুরন্ত সুখ দেবে যা কল্পনার বাইরে, লাভ রেক পাঠিয়েছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আরেকজন আমাকে কমেন্ট করেছিল, বিউটি লাইফস্টাইল, খুব সুন্দর ভিডিও, আমার পাশে থেকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অবশ্যই থাকবো। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, ও আচ্ছা আচ্ছা, ও আমাকে কমেন্ট করেছে, খুব ভালো বলেছো, ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ। সেই ও অনেক দিন পর কমেন্ট করলো, তুমি এতদিন কোথায় ছিলে গো, এতদিন পর কমেন্ট করলে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। একজন আমাকে কমেন্ট করেছে, অনিতা আপনি কি ওর কাকি শাশুড়ি? হ্যাঁ একদম। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না, উনি আমাকে বলছে, তুমি কি কোনো কাজ করো? সেদিন মনে হয় আমি তোমায় দেখলাম
9:30 আমি গেদে লোকালে আমিও ছিলাম ওই কম্পার্টমেন্টে, ঠিক সাহস পেলাম না তোমাকে জিজ্ঞেস করতে। না না, আমি কোনো কাজ করি না, আমি সেদিনকে আমার দিদির সঙ্গে একটু ঘুরতে গেছিলাম, এই জন্যে তুমি আমাকে দেখেছো গেদে লোকালে। কেন কথা বলোনি গো? সাহস পাওয়ার কী আছে, তুমি অবশ্যই কথা বলতে পারতে আমার সঙ্গে, আমার খুব ভালো লাগতো, আমার দিদিও খুব খুশি হতো, অবশ্যই কথা বলতে পারতে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে কিন্তু আরেকজন কমেন্ট করেছে, ইনি কিন্তু আমার দিদি হন, মানে আমার মামার মেয়ে, ঠিক আছে? গার্গী, হ্যাঁ গার্গী। দিদি আমাকে কমেন্ট করেছে, আমি জানি তুই কত আদরে মানুষ হয়েছিস। অনুপিসি, অনুপিসি মানে আমার মা, আমার মায়ের নাম ছিল অনুরাধা, আর মাকে সবাই আদর করে অনু বলে ডাকতো। তো মাকে এই জন্য সবাই আর ওদের যেহেতু পিসি হয়, তো এই জন্য অনুপিসি বলছে। যে অনুপিসিকে আমরা খুব ভালোবাসতাম, যে যেমন যেমন সুন্দর ছিল দেখতে, তেমন মনটাও সুন্দর ছিল। আমার মাকে কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, বুঝলে তো? আচ্ছা, আমার ভাই পার্থকে পিসি বাবা বলে ডাকতো। পার্থ মানে আমার দাদা। গার্গী কিন্তু আমার দিদি হয়, আর পার্থ হচ্ছে আমার দাদা হয়, ঠিক আছে? বাবা বলে ডাকতো। অনুপিসি মানে আমার মা। তো দিদি দিদিভাই, তুমি অনেক দিন পর মানে তোমাদের সঙ্গে কথা হলো। তুমি কেমন আছো গার্গীদি? গার্গীদি তো না, মিঠুদি অ্যাকচুয়ালি। মিঠুদি কেমন আছো তুমি? প্রথম কথা বলি। দ্বিতীয় কথা, পার্থদা কেমন আছে? মামা মামি কেমন আছে? আমি অনেক দিন যোগাযোগ হয়নি তোমাদের সঙ্গে, আমি জানিও না মামার বাড়ির অবস্থা কেমন আছে, সব ওখানে সবাই কেমন আছে, মমতা মাসি, আর বাকি সব জবাদি, আর বাকি সব যারা আছে সবাই কেমন আছে, তুমি যদি একটুখানি আমাকে বলে দাও কমেন্টে ভালো হয়। আমার ফোন নাম্বার তুমি সীমার কাছে পাবে, সীমাদির কাছে পাবে, আমার মাসির মেয়ে সীমাদির কাছে পাবে আমার ফোন নাম্বার। তুমি চাইলে পরে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারো দিদি। আর জামাইবাবু কেমন আছে, ফুচকাগুলো কেমন আছে, একটুখানি কিন্তু জানিও আমাকে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকো। পার্থদাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, জিজ্ঞেস করো তো দাদাকে। আর তোমার বোনকে কেমন লাগছে সেটাও বলো, ঠিক আছে? কপালের পোয়েট তোমার বোনের, বুঝতে পারছো তো? সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি বলেই আজকে এই অবস্থা। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, পাশে থেকো। শুভরাত্রি।